অর্থাৎ কোনো হাত আড়াল থেকে নির্দেশ দিচ্ছে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যাক। এরকম কোনো ভাবনা চিন্তা কারো আড়ালে কাজ করছে কিনা? কি মনে হয় আপনার? কেউ কেউ বলছেন তো এই সময়টা তো আন্দোলনের মৌসুম চলছে, আর দাবি দেওয়ার তো কথাই নেই। এই ওর দাবি, এর দাবি। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হল সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা এবং তার জামিন আবেদন মঞ্জুর না হওয়া। এই বিষয়টি এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয়। গতকাল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আমরা যে দৃশ্যটি দেখেছি তার নজিরবিহীন। চিন্ময় কৃষ্ণ দাসকে বহনকারী প্রিজন ভ্যান আটকে দেওয়া হয়েছে এবং ব্যাপক সংঘর্ষ হয়েছে সেখানে আদালত প্রাঙ্গণে। সবচেয়ে মর্মান্তিক বিষয়, সেখানে একজন শহীদ হয়েছে, একজনকে হত্যা করা হয়েছে। সাইফুল ইসলাম নামে একজনকে হত্যা করা হয়েছে। আমি নিন্দা জ্ঞাপন করছি এই ঘটনার জন্য। দেখুন, বাংলাদেশের ধর্মীয় নেতার গ্রেপ্তার হওয়া এটা কিন্তু প্রথম নয়। বাংলাদেশে এর আগেও অনেক ধর্মীয় নেতা গ্রেপ্তার হয়েছেন। বিশেষ করে ইসলাম ধর্মের অনেক নেতা কিন্তু গ্রেপ্তার হয়েছেন এবং কারাবরণ করেছেন। দীর্ঘ সময়ে কারাজীবন শেষে তারা মুক্তি লাভ করেছেন। চিন্ময় কৃষ্ণ দাস উনি গ্রেপ্তার হলেন। ওনার বিরুদ্ধে অভিযোগ, উনি জাতীয় পতাকা অবমাননা করেছেন। এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 5ই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে হাসিনা সরকারের পতন ঘটেছে এবং এদেশ থেকে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। তারপরে অনেক আন্দোলন কিন্তু একের পর এক হচ্ছে। দীর্ঘ সময় মানুষ আন্দোলন করতে পারেনি, দাবি দাওয়া পেশ করতে পারেনি। এখন এই সরকারের কাছে গিয়ে সে দাবি দাওয়া পেশ করছে। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এটা হয়। বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস, বিশেষ করে যে এখানে যে হিন্দু সম্প্রদায়ের উপর যে নির্যাতন নিপীড়ন, যে কথাগুলো ওনারা বলছেন, উনি মূল নেতা যিনি এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। 5ই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে যেন সংখ্যা লঘু তাদের গায়ে কেউ ফুলের টোকাটা পর্যন্ত দিতে না পারে। এই জন্য নজিরবিহীন ঘটনা কিন্তু এখানে হয়েছে। মাদ্রাসার ছেলেরা গিয়ে কিন্তু মন্দির পাহারা দিয়েছে। এটাও কিন্তু বিশ্বে ব্যাপকভাবে প্রচার পেয়েছে গণ অভ্যুত্থানের পরে। তাহলে যে দেশে গণ অভ্যুত্থান পরবর্তী মাদ্রাসার ছেলেরা গিয়ে মন্দির পাহারা দেয় এবং যেখানে একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন বিশ্ব নন্দিত ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বলেন তাকে যখন সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো নিয়ে বলা হয় তখন উনি বলেন যে আমরা সবাই এক পরিবার। অর্থাৎ এই যে ধর্মীয় ভেদের বিষয়গুলোকে যিনি আসলে গ্রহণ করতে চান না, উনি সব মানুষকে এক কাতারে রেখে এক দৃষ্টিতে দেখে সবাইকে গ্রহণ করতে চান। তার কাছে যদি আপনি বারবার কন্টিনিউয়াসলি এই যে সেপারেশন, পৃথকীকরণ এবং মানুষে মানুষে ভেদের বিষয়গুলো নিয়ে আসতে চান, তাহলে সে তো আসলে ওইটা নিবে না। কারণ সে তো আসলে ওই ধাঁচের মানুষ না। উনি তো ভেদাভেদে বিশ্বাস করেন না। তাহলে আপনি বারবার তার কাছে এটা নিয়ে যদি আসেন এবং আপনি পরিস্থিতিগুলোকে উত্তপ্ত করে তোলেন এবং বিশ্ব মিডিয়াগুলো যদি বারবার দেখে যে এই মানুষটা এই বিষয় নিয়েই কথা বলছে, অর্থাৎ মনে হচ্ছে এখানে এই ব্যাপারগুলো কত ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়েছে। কিন্তু যে দেশে মাদ্রাসার ছেলেরা গিয়ে মন্দির পাহারা দিচ্ছে, যেখানে একজন ধর্মীয় নেতা মন্দিরে গিয়ে শ্লোক পাঠ করছে, আর সেখানে যদি আপনি রিপাবলিক বাংলার মতো, ময়ূক রঞ্জন ঘোষের মতো আপনি কথা বলতে থাকেন, অর্থাৎ এখানে এইটা হচ্ছে ওইটা হচ্ছে, বিভিন্ন ফেক নিউজগুলো যদি ফলাও করে প্রচার করতে থাকেন, আর আপনি বিভিন্ন দাবি দেওয়া আপনি পেশ করবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু আপনার দীর্ঘ সময়ের যে 16 বছরের সরকার ছিল, আপনি সেখানে কয়টা দাবি নিয়ে গিয়েছেন, কয়টা দাবি উত্থাপন করেছেন, এভাবে জড়ো হয়েছেন, এখন আপনি হচ্ছেন। আসলে মূল বিষয়গুলো কি? আর সেখানে বারবার যদি আপনি এই যে বিভিন্ন দ্বন্দ্বের কথা, সংঘাতের কথা, অত্যাচারের কথা পৃথিবীব্যাপী প্রচার করতে চান এবং পাশের দেশ যাদের মিডিয়াগুলো অনবরত ফেক নিউজ প্রচার করছে,
এবং এই দেশটাকে খাটো করছে, এদেশের সরকার প্রধান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যা ইচ্ছে মুখে যা আসে তাই বলছে। আপনারা যদি তাদের সঙ্গে ঠিক ওই একইভাবে ঠোঁট মিলিয়ে এই সরকারকে বিপাকে ফেলতে চান, তাহলে সেখানে সরকার এই বিষয়গুলো নিয়ে ভাববে তো যে আড়াল থেকে কোনো হাত এখানে বড় কোনো সংঘাত সৃষ্টির জন্য চেষ্টা করছে কিনা।